দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। স্কোয়াড নিয়ে মুখোমুখি অবস্থানে লিটন বিসিবি। পছন্দ মতো ক্রিকেটার না পাওয়ার দাবি ক্যাপ্টেনের, অধিনায়কের মতামত গুরুত্ব দিতে বাধ্য নয় নির্বাচকরা, মন্তব্য লিপুর। চট্টগ্রামে কাল শুরু বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ। বিশ্বকাপের আগে ফাইন টিউনিং এর শেষ সুযোগ টাইগারদের। ইনফার্ম সাইফকে নিয়ে এক্সপেরিমেন্টের আভাস। বিপিএল নিয়ে নেই স্বস্তির খবর, এবারের আসরে থাকছে না আইএমজি। ব্যাংক গ্যারান্টি না পেয়ে দল বাড়িয়ে আসর করার ঘোষণা গভর্নিং কাউন্সিলের, ফিক্সিং ইস্যুতেও নীরব বোর্ড। এবং রাতে চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, অতীত ভুলতে মরিয়া লস ব্ল্যাঙ্কোস। আর্সেনালের বিপক্ষে নামছে বায়ার্ন, পিএসজির প্রতিপক্ষ স্পার্স। জাতীয় ক্রিকেট দলে বিভেদ স্পষ্ট। আয়ারল্যান্ড সিরিজে শামীম পাটোয়ারিকে বাদ দেয় ক্ষুব্ধ অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দল নির্বাচনে তার মতামত নেয় না নির্বাচক প্যানেল। অবশ্য প্রধান নির্বাচক লিপুর দাবি ভিন্ন। লিটনের অভিযোগে শামীমের পারফরমেন্স দেখতে বললেন গাজী আশরাফ হোসেন লিপু। চট্টগ্রাম থেকে বিস্তারিত সাব্বির মিথুনের রিপোর্টে। It's not my call, totally selector call. আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। সংবাদ সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন লিটন। দল নির্বাচনে নেওয়া হয় না অধিনায়কের মতামত, এমনকি কাউকে বাদ দেওয়ার ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনটাও মনে করেন না প্রধান নির্বাচক। আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্য ন্যাশনাল টিমে আসে, যারা যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। দল নির্বাচনে অধিনায়কের মতামত নেওয়া হবে এমনটাই স্বাভাবিক, বরং প্রধান নির্বাচক বললেন ভিন্ন কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে দলের ক্যাপ্টেনকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলে সময় সংবাদে জানান গাজী আশরাফ লিপু। আমরা তো ক্যাপ্টেন এবং কোচের একটা মতামত নিই, তার মতামতটা শামীম পাটোয়ারিকে দলে অন্তর্ভুক্ত করার পক্ষে ছিল প্যানেল অফ সিলেক্টরস। তো আমরা মনে করেছি যে এই পারফরমেন্সের পরে দুটো ম্যাচে অ্যাটলিস্ট আমরা অন্য বিষয় আমাদের মাথায় ছিল, সে কারণে আমরা সামগ্রিক দলটা রাখছি। এটা সিলেকশন কমিটির এখতিয়ার। The process is goes through cricket operations. বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটার অ্যাপ্রুভাল দেয়। এটা বরাবরই এরকমই হয়। নির্বাচকের কথা রাখতেই দেখে নেওয়া যাক পরিসংখ্যানের পাতা। শেষ 2 সিরিজে শামীম আর জাকের আলীর পারফরমেন্সে নেই খুব বেশি ভিন্নতা। বিকল্প হিসেবে যাকে নেওয়া হলো সেই অঙ্কনও যে আন্তর্জাতিকের জন্য প্রস্তুত নন তার প্রমাণ সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল। ঘরোয়াতেও এই উইকেট কিপার ব্যাটারের পারফরমেন্স আহামরি নয়। প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য। ওয়াই নট? শামীম কিন্তু একটা সময় ছিল যে 2-3টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া কিছুই বলতে পারবো না তাকে। একটা টিম কালচার এখনো তৈরি করতে ব্যর্থ বাংলাদেশ। ক্রিক অপস থেকে শুরু করে সিলেক্টর প্যানেলের সঙ্গে দলের দূরত্ব অনেক। এমন সংস্কৃতি অতীতে ভুগিয়েছে টিম বাংলাদেশকে। এই রীতি এখনো অব্যাহত ড্রেসিং রুমে। 3 ফরম্যাটে 3 অধিনায়ক এনে ক্ষমতার সামঞ্জস্য আনতে চেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে তার সেই পদ্ধতি যে খুব একটা পক্ষে আসছে না তার বড় উদাহরণ লিটন কুমার দাসের এমন প্রেস কনফারেন্স। এমন প্রেস কনফারেন্সের পরে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের অবস্থার তো অবনতি ঘটবেই, সেই সাথে টি-20 বিশ্বকাপের আগে যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে প্রস্তুতিতেও একটা বড় ধাক্কা লাগলো। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে দল নির্বাচনে কোচ ক্যাপ্টেনের সঙ্গে কথা বললেও তাদের মতামত শতভাগ শুনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ক্যাপ্টেন বা কোচ নয়, নির্বাচকরা বিসিবির কাছে দায়বদ্ধ বলেও জানিয়েছেন তিনি। এদিকে শামীম হোসেন পাটোয়ারির জায়গা নিয়ে এত আলোচনার মধ্যে আজ তাকে ডেকে পাঠিয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগ। আমি এতদিন জানতাম যে
একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্যই ন্যাশনাল টিমে আসে, যারা যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে, বাট ও টিমে থাকলে ভালো হতো। আগুনের সূত্রপাত চট্টগ্রামের সাগরিকায়। লিটনের এই বক্তব্যের পরই নড়ে চড়ে বসেছে দেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড়, যার কেন্দ্রবিন্দুতে বোর্ডের নির্বাচক প্যানেল, বিশেষভাবে বললে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ক্যাপ্টেনের পছন্দ মতো দল দেয়াই নির্বাচকের কাজ, কারণ দিন শেষে মাঠে লড়তে হয় ক্যাপ্টেনকেই। তাই তার সহযোদ্ধা কারা হবেন সেটা নির্বাচন করার পূর্ণ অধিকার থাকে অধিনায়কদের। অনেক দেশেই নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকেন ক্যাপ্টেন এবং কোচ। বাংলাদেশে এই ধারার প্রচলন না থাকলেও ক্যাপ্টেন এবং কোচকে বাদ দিয়ে দল নির্বাচনের নজির খুব কম। অন্তত প্রকাশ্যে আলোচনা হওয়ার মতো ঘটনা আর একটাই, সেটা সাকিব আল হাসানের প্রথম দফায় ক্যাপ্টেন্সি আমলে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিসিবির ক্রিকেট অপারেশনস এবং নির্বাচক প্যানেলের সঙ্গে দলের অধিনায়কদের দূরত্বটা একেবারে ওপেন সিক্রেট। শান্তর ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে ক্রিকেট অপারেশনসের গোজামিল তো এত সহজে ভুলবার নয়। তবে এত কিছুর পর ধারণা করা হয়েছিল ভবিষ্যতে হয়তো এই কনফ্লিক্ট থেকে দূরে থাকবে সব পক্ষ, তবে হলো তার উল্টো। বিশ্বকাপের মাত্র 3 মাস আগে শেষ সিরিজে যখন দলকে নিয়ে ফাইনাল প্ল্যানিং সাজাবেন ক্যাপ্টেন, তখন পছন্দ মতো দল পেতেই নাকি যুদ্ধ করতে হচ্ছে সেনাপতিকে, তাও নিজের ঘরের মানুষের সঙ্গে। অথচ এই দলটা বিশ্বকাপে ভালো খারাপ যাই করুক না কেন তার পুরো দায় নিতে হবে কোচ এবং ক্যাপ্টেনকেই। সে সময় ক্রিকেট অপারেশনস কিংবা নির্বাচক কেউ আসবেন না নিজেদের দায়িত্ব বুঝে নিতে, অন্তত বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে নেন না কেউই। তবে বাংলাদেশে কর্তৃপক্ষের সমালোচনা করা মানেই আপনি তার চক্ষুশূল, ভালো খারাপ বিবেচনা না করেই আপনার পেছনে লেগে যাবে সবাই। এখানেও হচ্ছে তাই তো লিটনের কথাগুলো ভালোভাবে নেয়নি ক্রিকেট বোর্ড। যে শামীমকে নিয়ে এত তর্ক বিতর্ক, তাকে আজ ডেকে পাঠানো হয় ক্রিকঅপসের চেম্বারে। সেখানে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেন কর্তা ব্যক্তিরা। পরে দিনের শেষ বিকেলে এক ভিডিও বার্তায় কোচ বা ক্যাপ্টেন নন, তাদের দায়বদ্ধতা বোর্ডের কাছে আছে বলে জানান প্রধান নির্বাচক। এমনকি ক্যাপ্টেনকে তার পছন্দ মতো দল দেওয়াও নাকি নির্বাচকের কাজ নয় বলে সোজা সাপটা বলে দিলেন গাজী আশরাফ হোসেন লিপু। লিটন দাস কুমার তিনি নিজে বলেছেন যে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দলে দেখতে চান, রাখতে চান আইরিশ টিমের এগেনস্টে, এবং হেড কোচও চান যে সাম্প্রতিক যে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ব্যাটিং লাইন আপটা খেলেছে তাদের সবাইকে দলে দেখতে চান। আমি এবং হাসিবুল হোসেন শান্ত পরবর্তী পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে এই যে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্তের আলোকে শামীম হোসেন পাটোয়ারি দলে সুযোগ পায় না। আমাদের দলটা ক্রিকেট অপারেশনসের মাধ্যমে বোর্ডের অনুমোদন নিয়েই ঘোষিত হয়। সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহাবস্থানে নাও থাকতে পারে কোনো খেলোয়াড়ের ব্যাপারে, এবং সেখানে কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা উই আর অ্যাকাউন্টেবল টু দ্য বোর্ড। অথচ এই বোর্ডে এমন হওয়ার কথা ছিল না। বিসিবির প্রেসিডেন্ট সহ এখানে 2 জন পরিচালক আছেন যারা জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন বড় একটা সময়। তাই লিটনের আক্ষেপ তারা না বুঝলে আর বুঝবেটা কে? নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজে সেরা একাদশ নিয়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার লক্ষ্য অধিনায়ক লিটন কুমার দাসের। এবার শুধু কঠিন চ্যালেঞ্জ নয়, সিরিজ জয়ের প্রত্যাশা করছেন উইকেটকিপার ব্যাচার। অন্যদিকে এই ভেন্যুতে শেষ ম্যাচ জিতেছিল আইরিশরা, যে স্মৃতি দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। বছর শেষ হলেই টি-20 বিশ্বকাপ, এর আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ। টিম কম্বিনেশন যাচাই বাছাইয়ের শেষ সুযোগ টিম টাইগার্সের সামনে। চট্টগ্রামে সে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা কঠিন চ্যালেঞ্জ। আগের সিরিজে হোয়াইট ওয়াশের তিক্ত অভিজ্ঞতা ভুলে এবার সেই চ্যালেঞ্জ উতরে সিরিজ জেতার লক্ষ্য স্বাগতিকদের। টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। অবশ্যই সম্ভব। আমাদের যে টিম আছে, আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকে এক্সপেক্ট করতে হবে
যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে। আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার। সবচেয়ে বেশি চিন্তার কারণ মিডল অর্ডার। সাম্প্রতিক সময়ে সেখানে হতশ্রী পারফরমেন্স টিম বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিপক্ষে এই জায়গাটা নিয়েই কাজ করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। সন্ধ্যায় ম্যাচ হওয়ায় চিন্তায় আছে শিশিরও। আমি খুব একটা ওয়ারিড না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট দু একটা সিরিজে আমরা আশাস্বরূপ পারফরমেন্স করতে পারিনি মিডল অর্ডারে, বাট তারা সবাই প্রুভেন। জানি না ডিউ কতখানি পড়বে, যদি ডিউ হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানরা বেনিফিটেড হবে। এদিকে টেস্টে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা আইরিশরা শর্টার ফরম্যাটের সঙ্গে পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। এই মাঠে সবশেষ খেলার টি-20তে বাংলাদেশকে হারানোর স্মৃতি রয়েছে তাদের। রঙিন পোশাকে সে কাজটা আবারও করতে চাইবে সফররতরা। টেস্ট তো আমরা তেমন খেলি না, তবে শর্টার ফরম্যাটে আমাদের অভিজ্ঞতা ভালো, বেশ স্বাচ্ছন্দ্য পাই। সাম্প্রতিক সময়ে আমাদের বেশ ভালো কিছু জয়ও আছে, সিরিজ জয়ও আছে, তাই আমরা আত্মবিশ্বাসী। সাগরিকা স্পোর্টিং উইকেটে রান উৎসব দেখার সম্ভাবনা তীব্র, তবে শিশিরের কারণে টস ভাগ্যটাও হবে ভীষণ গুরুত্বপূর্ণ। টি-20 বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ। এই সিরিজে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে বহু, তবে টিম ম্যানেজমেন্ট কি শুধুমাত্র একটা জয়ের জন্যই নামবে কিনা সেটাই এখন দেখার বিষয়। এবং এই সবশেষ সিরিজেও যদি বেঞ্চ শক্তি না দেখা হয়, তাহলে টি-20 বিশ্বকাপের আগে আরও একটা অপূর্ণ প্রস্তুতি নিয়ে বাংলাদেশ যাবে বিশ্বকাপ খেলতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে মিডল অর্ডারে শক্তি বাড়াতে ওপেনিং পজিশন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সাইফ হাসানকে। 4 নম্বরে এই ব্যাটারকে জায়গা করে দিতে আর আবারও সাইড বেঞ্চে জায়গা হতে পারে তাওহিদ হৃদয়ের। টিকে থাকার পরীক্ষা জাকের সোহানের সামনেও। চট্টগ্রাম আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে একাদশ, তা জেনে নেব সাব্বির মিথুনের প্রতিবেদনে। বিশ্বকাপের আগে প্রত্যেকটা দল যখন এই ফরম্যাটকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের কঠিন প্রতিপক্ষের সঙ্গে বাইল্যাটারাল সিরিজ খেলছে, সেখানে ব্যতিক্রম হয়তো বাংলাদেশ। এবং এই চিত্রটা এবারই প্রথম নয়, এর আগে যতগুলো বিশ্বকাপ হয়েছে সবগুলোর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রস্তুতিতে আসলে 16 কলা পূর্ণ হয় না। এবারও আসলে আয়ারল্যান্ড সিরিজের পরে বাংলাদেশের কোনো বাইল্যাটারাল সিরিজ নেই। এই বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ দল পাচ্ছে 3টি ম্যাচ। প্রতিপক্ষ যেমনই হোক, বাংলাদেশ দল যেমনটা প্রেস কনফারেন্সে বলেছে, তারা সর্বোচ্চ শক্তির যে দলটা রয়েছে, অর্থাৎ যে একাদশটা রয়েছে, সেই একাদশটা নিয়েই খেলতে নামবে। তানজিদ তামিমের এই মাঠে যে রেকর্ড, সেখানে আসলে তানজিদ তামিমকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং পারভেজ ইমনকে আমরা দেখেছি নেটে বেশ কিছু বড় শটস বা ছন্দে থাকতে। পারভেজ ইমন এবং তানজিদ তামিম সবশেষ ম্যাচে ওপেনিং করেছিলেন। লিটন কুমার দাস 3 নম্বরে, তার যে পছন্দের 1 ডাউন পজিশন, সেখানে ব্যাটিং করবেন। 4 নম্বরে যদি সাইফ হাসান খেলে, সেক্ষেত্রে তাওহিদ হৃদয়কে অবধারিতভাবেই বাদ পড়তে হবে। 5 নম্বরে হয়তো জাকের আলী এবং সোহান, এই দুজনের মধ্যে শাফল করার একটা সুযোগ রয়েছে। 6 নম্বর থেকে আসলে পার্ট টাইম ব্যাটার অথবা বোলারদের যদি কথাটা বলে, রিশাদ হোসেন রয়েছেন, নাসুম আহমেদকে আমরা দেখব। এই দুইজনকে আসলে ওই পরবর্তী 2 ধাপে দেখার পরে মাত্র 2টি স্লট ফাঁকা থাকবে। সেই 2টি স্লটে 2 জন পেসার বাংলাদেশ টিম খেলাতে পারবে। এবং যেমনটা আপনারা জানেন, তাসকিন আহমেদ যেহেতু আবুধাবি টি10-এ মোস্তাফিজুর রহমানের সঙ্গে একমাত্র পেসার হিসেবে শরীফুল ইসলামকেই দেখা যাবে। বাংলাদেশ দলের জন্য আপাতত সবচেয়ে সেরা কম্বিনেশন এটাই হতে পারে, যদি না টিম ম্যানেজমেন্ট খুব একটা রিস্ক নেওয়ার চিন্তা ভাবনা করেন। কারণ যেমনটা আপনি জানেন, বড় দলগুলো আসলে বেঞ্চ শক্তিমত্তা এই বড় আসরের আগেই দেখে নেয়, এবং যখন আপনার প্রতিপক্ষ আয়ারল্যান্ড, তখন কিন্তু আপনার কাছে সে ধরনের একটা সুযোগ ছিল। তবে যদি আমি অতীতের কথা বলি, টিম ম্যানেজমেন্টকে কিন্তু আমরা দেখি না খুব একটা আসলে টিম কম্বিনেশন যাচাই করার ক্ষেত্রে তারা আসলে খুব একটা রিস্ক নিতে চান না, বরং সবচেয়ে সেরা একাদশটা খেলিয়ে জয় পাওয়াটাই আসলে মুখ্য একটা কারণ হয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশ দলের পারফরমেন্স কেমন হবে তার অনেকটাই নির্ভর করবে মিডল অর্ডারে। মিডল অর্ডারে বাংলাদেশ দল বেশ ভুগছে। তাওহিদ হৃদয়কে বাদ দেওয়ার পর আসলে সমাধান পাওয়া যায়নি। সাইফ হাসানের যে ফর্মটা রয়েছে, সেটা হয়তো 4 নম্বর ব্যাটিং পজিশনে বাংলাদেশকে কিছুটা আত্মবিশ্বাস দিবে। তবে সবচেয়ে বড় কাজটা করতে হবে জাকের এবং সোহানকে। তারা আসলে অফসাইডের শটিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য বেশ কিছুক্ষণ ধরে অনুশীলন করেছেন। বাংলাদেশের জন্য এটাই হতে পারে সবথেকে ভালো একাদশ, এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আসলে কী ধরনের ক্রিকেট তারা খেলবেন, সেটাই আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বন্দরনগরী চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। বিপিএল নিয়ে ঘোলাটে পরিস্থিতির মাঝে অবশেষে মুখ খুলল ক্রিকেট বোর্ড। যদিও তাতে পরিষ্কার হয়নি কিছুই। ফ্র্যাঞ্চাইজগুলোর ব্যাংক গ্যারান্টির টাকা হাতে না পেলেও একটি দল বাড়িয়ে আসর আয়োজন করতে যাচ্ছে বিসিবি। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানিয়েছেন, কোনো ফ্র্যাঞ্চাইজির অসঙ্গতি দেখলে তখন ওই দল চালাবে বোর্ড নিজেই। এদিকে কোনো এক অজানা কারণে গত আসরের ফিক্সিংয়ে সন্দেহভাজন ক্রিকেটারদের ব্যাপারে নমনীয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে এবছর বিপিএলে থাকছে না আইএমজি।
বিপিএল নিয়ে মহা বিপদের মুহূর্তে সদস্য সচিব ছাড়া আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এলেন না গভর্নিং কাউন্সিলের আর কোনো কর্মকর্তা। প্রশ্নবাণে জর্জরিত ইফতেখার মিঠু কোনো মতে পার করলেন 1.25 ঘন্টার প্রেস কনফারেন্স। চেয়ারম্যান উনি তো জানেন ওমানে আছেন, আর অন্যরা একটু ব্যস্ত। ডেফিনেটলি ইজ আ টাফ জব। রাইট নাও এটা যদি 7-8 মাস পেতাম আমরা খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারতাম। উই আর ফায়ার ফাইটিং। স্বচ্ছ আসর আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ বিসিবি, অথচ ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকার বিষয়ে চূড়ান্ত অস্বচ্ছতা। আবার শুরু থেকে 5টির কথা বললেও এখন হঠাৎ পরিকল্পনা 6 দলের আসর আয়োজনের। কোয়াবের সাথে নিজে বসেছিলাম, একটা রিকোয়েস্ট করেছিল যে দেখেন 6টা টিম হলে অ্যাটলিস্ট আরো 15-20টা প্লেয়ার দে ক্যান আর্ন সামথিং ফ্রম দিস লিগ। 3 দিন আগে আমরা তাদের মেসেজ দিয়েছি, আবার ইমেল দেওয়া হয়েছে যে আপনারা যদি ইন্টারেস্ট হন আপনারা টাকা জমা দেন। এর মধ্যে দেশ ট্রাভেলস টাকা জমা দিয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ধরেই তাদের আমরা ইনক্লুড করেছি। আমরা কনসিডারেশন নিয়েছি বিকজ অফ আমাদের বাংলাদেশ টিমের লোকাল প্লেয়ার্সদের। কেউ ক্যাশ টাকা দিয়ে গেছে, পে অর্ডার দিয়েছি, আমরা কিন্তু জমা দিয়ে দিয়েছি। কেউ আবার পুরো চেকই দিয়ে দিচ্ছে ইয়েতে, আবার কেউ আবার 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিয়েছে। অনেকটা মিক্সচার আছে, কিন্তু আমরা একদম ক্লিয়ার কাট এগুলি ছাড়া মাঠে নামতে পারবে না। প্রশ্ন হচ্ছে, চেকের মাধ্যমে যে আর্থিক নিশ্চয়তার কথা বলা হচ্ছে, ওই চেক বাউন্স হলে কি হবে? খেলার আগে যদি আপনি ওই চেকগুলির টাকা না পাই, আমি ক্রিকেট বোর্ড আমরা রেডি আছি, আমাদের টিম রেডি আছে যে আমরা টেক ওভার করে দেবো। যেহেতু লাস্ট টিমটা এসছে দেশ ট্রাভেল, ওটার জন্য আমরা ওয়েট করছি। আর 2টা টিম নাম নাই বললাম। গত আসরের ফিক্সিং ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটি 900 পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে আগেই। আইসিসিতে কাজ করা অভিজ্ঞ অ্যালেক্স মার্শালকে দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক করেছে বিসিবি, কিন্তু সবই যেন লোক দেখানো। লোকাল প্লেয়ারও চেক করানো হয়েছে। এখন হয়তো কথার কথা বলছে, আপনি দোষী না, কিন্তু আপনার সম্বন্ধে শোনা যাচ্ছে। আমরা চেক করে যদি সে রেড মার্ক থাকে, সে টিমের সাথে থাকবে না। আর ওই ইনকোয়ারি কিন্তু চলতেছে। ওরা যখন জানাবে, যদি ওরা আমাদের বলে যে এরা দোষী, আমরা তাদের আপনার চিঠি দিয়ে দিব যে এরা টিম থেকে বার করে নেন। এই রিপোর্ট না আমি দেখেছি, না কোনো ডিরেক্টর দেখেনি। সবকিছু দেখেই হয়তো চুক্তি করেনি আইএমজি। আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে বিপিএল করার কথা থাকলেও এবার সেটা হচ্ছে না। আইএমজি তাদের কন্ট্রাক্ট স্টার্ট হবে 13 বিপিএল থেকে। চলছে সার্কাস, তবুও গলাবাজির শেষ নেই। 500 জন আগ্রহী বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে 30 নভেম্বরের নিলামের জন্য নাকি প্রায় 250 মানসম্পন্ন ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়েছে। 17 ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায়, কিন্তু 19 ডিসেম্বর বিপিএল মাঠে গড়াবে সিলেটে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ছন্দ ফিরে পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ রাত 2টায়। একই সময় লিভারপুলের প্রতিপক্ষ ডাচ ক্লাব আইন্দোভেন। চলতি মৌসুমটা রিয়াল মাদ্রিদের জন্য বেশ চ্যালেঞ্জিং। লাস্ট সিজনের দুর্দশা ভুলে সরপে ফেরাটাই মূল চ্যালেঞ্জ। কোচ শাবি আলোনসোর অধীনে ভালোই এগোচ্ছিল স্প্যানিশ জায়ান্টরা, কিন্তু আবারও ছন্দপতন। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 6 ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল মাদ্রিদিস্তারা। লা লিগার শীর্ষ দলটা 2-এ থাকা বার্সেলোনার চেয়ে এগিয়ে গিয়েছিল 5 পয়েন্ট। সেই দলটাই এরপর সব প্রতিযোগিতায় টানা 3 ম্যাচে জয়ের মুখ দেখেনি। ঘরোয়া লিগে ড্র করেছে রায়ো ভায়াকানো আর এলচের মতো দলের বিপক্ষে। বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান এখন মাত্র 1। ঠিক এমন একটা সময়েই চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে অলিম্পিয়াকোসের বিপক্ষে খেলতে নামছে রিয়াল, যাদের মাঠে কখনোই জিততে পারেনি রেকর্ড 15 ইউসিএল শিরোপাধারীরা। গ্রিক জায়ান্টদের হোম গ্রাউন্ডে জয়ের ধারায় ফিরতে মরিয়া লস ব্ল্যাঙ্কোরা। অ্যাওয়ে ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলন সেরে নিয়েছে শাবির দল। চ্যাম্পিয়ন্স লিগে 4 ম্যাচে 3 জয় 1 হার। সবশেষ ম্যাচটাতেও হেরেছে তারা। তাই এটা ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চেও মাদ্রিদিস্তাদের জয়ে ফেরার লড়াই। স্পটলাইট থাকবে 13 গোল নিয়ে চলতি মৌসুমে ইউরোপীয় ক্লাব ফুটবলের 3য় সর্বোচ্চ স্কোরার কিলিয়ান এমবাপ্পের ওপর। এল ক্লাসিকোয় কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিপাকে পড়া ভিনিসিয়াস জুনিয়রও ফিরতে চাইবেন ফর্মে। 3 ম্যাচ জয়হীন থাকার পর প্লেয়ার ম্যানেজমেন্ট দ্বন্দ্বের গুঞ্জন শোনা যাচ্ছে। এই মুহূর্তে বিগ স্টেজে জয় মোমেন্টাম ফেরাতে বড় ভূমিকা রাখতে পারে, সেটা বোঝেন সবাই।
এদিকে ইংলিশ জায়ান্ট লিভারপুলের দশা আরও করুণ। মৌসুমের শুরুতে ইপিএলের শীর্ষে থাকা দলটা এখন টেবিলের 12 নম্বরে। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে 3 জয় নিয়ে ভালো অবস্থানেই আছে তারা। সব মিলিয়ে কিছুতেই গুছিয়ে উঠতে পারছে না অলরেডরা। সবশেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের কাছে 3-0 গোলে হয়েছে বিধ্বস্ত। ঘরের মাঠে ইউসিএলে পিএসভি আইনধোভেনের বিপক্ষে সেরা পারফরম্যান্সটাই উপহার দিতে চাইবে আর্নে স্লটের দল। অ্যানফিল্ডে ডাচ ক্লাবটির বিপক্ষে কখনোই হারেনি লিভারপুল, যদিও এত নাজুক অবস্থায় ইংলিশ জায়ান্টদের পায়নি আইনধোভেন। প্র্যাকটিস সেশনে বেশ সিরিয়াস ছিলেন সালাহ ভ্যান ডাইকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে দুই জায়ান্ট আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 2টায়। একই সময়ে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি, প্যারিসিয়ানদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব টটেনহ্যাম। চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দু দলের লড়াই, তবে তা ছাপিয়ে লড়াইটা হয়ে উঠবে রক্ষণ বনাম আক্রমণের। এবারের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কঠিন ডিফেন্স আর্সেনালের। 4 ম্যাচ খেলে এখনও নিজেদের জাল অক্ষত রেখেছে ইংলিশ ক্লাবটি। অন্যদিকে হ্যারি কেইন, লুইস দিয়াজদের নিয়ে সাজানো দুর্দান্ত আক্রমণ ভাগ বায়ার্ন মিউনিখের। তাই লড়াইটা হবে সমানে সমান। চলতি মৌসুমে অপ্রতিরোধ্য আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রিমিয়ার লিগেও দারুণ ছন্দে তারা। ইপিএলের শীর্ষস্থানও তাদের দখলে। সেই পারফরমেন্সের ধারা নিজেদের মাঠে বায়ার্নের বিপক্ষে ধরে রাখতে চাইবে গানার্স। তবে এই ম্যাচের সেন্টার ব্যাক গ্যাব্রিয়েলকে মিস করবেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তার পরিবর্তে দলে জায়গা পাবেন পিওরো হিনকাপি। এছাড়া শুরুর একাদশে থাকবেন ইভিরিচি, এজে, বুকায়ো সাকা ও ডেক্লান রাইসরা। বায়ার্নকে হারিয়ে ইউসিএলের শীর্ষস্থান দখলে নিতে চান আর্তেতা। আমাদের লক্ষ্য একটাই, জয় তুলে নেয়া। প্রস্তুতিও ভালো। এই মুহূর্তে আমরা ভালো অবস্থানে আছি, সেটা ধরে রাখতে চাই। বায়ার্নের বিপক্ষে ম্যাচটিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা জানি প্রতিপক্ষ কেমন। কঠিন একটি ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছে। আর্সেনালের মতো দুর্দান্ত সময় পার করছে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের মতো বুন্দেসলিগায়ও তারা রয়েছে শীর্ষে। নিজেদের সবশেষ ম্যাচে ফেইবুর্গের বিপক্ষে 6-2 গোলের বড় জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাভারিয়ানরা। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে 10 জনের দল নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে হারানোর অভিজ্ঞতা বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে জার্মান ক্লাবটিকে। যদিও এই ম্যাচে লুইস দিয়াজকে পাচ্ছেন না বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। তার পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পাবেন বায়ার্নের একাডেমি থেকে উঠে আসা ওয়ান্ডারকিড লেনার্ড কার্ল। জয়ের লক্ষ্য নিয়ে লন্ডন যাবে জার্মান চ্যাম্পিয়নরা। দেখুন, এই মৌসুমে আর্সেনাল দুর্দান্ত ছন্দে রয়েছে। তাদের মাঠে তাদের হারানোটা খুব কঠিন হবে, তবে আমরা জয়ের জন্যই মাঠে নামব। অবশ্যই দিয়াজ দলের গুরুত্বপূর্ণ ফুটবলার, সে থাকলে ভালো হতো, তবে এখানে আমাদের কিছুই করার নেই। চ্যাম্পিয়ন্স লিগে এমিরেটস স্টেডিয়ামে শেষ 15 ম্যাচে কখনো হারেনি আর্সেনাল, যদিও পরিসংখ্যান কথা বলছে বায়ার্নের পক্ষে। গানার্সদের বিপক্ষে শেষ 5 দেখার 4টিতেই জিতেছে বাভারিয়ানরা। এদিকে অন্য ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। শিরোপা জিতলেও গেল মৌসুমে লিগ পর্বে বাজে সময় কাটিয়েছে তারা। এবার তাই সেই ভুল করতে চায় না পিএসজি বস লুই এনরিকে। পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে রাউন্ড অফ 16 নিশ্চিত করার লক্ষ্য তার। আর এই ম্যাচ দিয়ে পিএসজির জার্সি গায়ে নিজের 500তম ম্যাচে মাঠে নামবেন ডিফেন্ডার মার্কিনিউস। নিশ্চিতভাবেই ম্যাচটা স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি। তবে টটেনহ্যামের বিপক্ষে লড়াইটা সহজ হবে না প্যারিসিয়ানদের জন্য। ইংলিশ ক্লাবটির বিপক্ষে সবশেষ 2 দেখার একটিতেও জয় নেই তাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। লা লিগায় উঠতে থাকা বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে থামিয়ে দিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে 10 জনের বার্সাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে ব্লুজ। আরেক ম্যাচে বায়ার লেভারকুসেনের কাছে 2-0 গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের 7.5 বছর পর দু দলের দেখা। আর সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বিবেচনায় ধারণা করা হয়েছিল বার্সা চেলসি লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। তবে স্ট্যামফোর্ড ব্রিজে ঘটেনি তেমন কিছু। চেলসির মাঠে রীতিমতো নাস্তানাবুদ স্প্যানিশ চ্যাম্পিয়নরা। জুলস কুন্দের আত্মঘাতী গোল, স্তেবা ও লিয়াম দিলাপের একক নৈপুণ্যে বার্সাকে উড়িয়ে দিয়েছে ব্লুজ। নিজেদের মাঠে শুরু থেকে বার্সার ওপর ছড়ি ঘোরায় চেলসি। স্বাগতিকরা এগিয়ে যেতে পারত ম্যাচের 4 মিনিটে, তবে এনজো ফার্নান্দেজের গোল বাতিল হয় ভিআরে। 21 মিনিটে আবারও হৃদয় ভাঙে এনজোর। অফসাইডের কারণে বাতিল হয় তার গোল। তবে শেষ পর্যন্ত আর ভাগ্য সহায় হয়নি বার্সেলোনার। 27 মিনিটে মার্ক কুকুরেয়ার কাটব্যাক, সেখান থেকে ফেরান তোরেস বল ক্লিয়ার করলেও জুলস কুন্দের পায়ে লেগে জালে জড়ায় বল। আত্মঘাতী গোলেই এগিয়ে যায় ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নরা।
44 মিনিটে ডিফেন্ডার রোনাল্ড আরোহোর দ্বিতীয় হলুদ কার্ড মরার ওপর খাড়ার ঘা হয়ে ওঠে বার্সার জন্য। 10 জনের দলে পরিণত হয় তারা, তাতেই ম্যাচে ফেরার সম্ভাবনা কমে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের। 50 মিনিটে চেলসির আরও একটি গোল বাতিল হয় ভিআরে। দ্বিতীয়ার্ধে একক নৈপুণ্য দেখিয়ে ম্যাচের পুরো আলো নিজের করে নেন চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গার স্তেবাও। রেইস জেমসের কাছ থেকে পাওয়া বলে বার্সা সেন্টার ব্যাক পাও কুবার্সি ও অ্যালেক্স বালদেকে রীতিমতো বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করেন তিনি। আনন্দে মেতে উঠে পুরো স্টামফোর্ড ব্রিজ। ম্যাচে আর তেমন কোনো আক্রমণ করতে পারেনি বার্সেলোনা। 2টি শট অন টার্গেটে রেখেছে লেভানডস্কি, ফেরমিন লোপেজরা। আর এদিন অনেকটাই নিষ্প্রভ ছিল লামিন ইয়ামাল। 73 মিনিটে বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলিনামা লিয়াম দিলাপ। 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে জয় পায়নি ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে জার্মান ক্লাবের কাছে হেরেছে তারা। ইতিহাদে লেভারকুজেনের বিপক্ষে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি সেভিনহো, ওমর মারমুশরা। 23 মিনিটে এগিয়ে যায় লেভারকুজেন। ক্রিস্টিয়ান কোফানোর অ্যাসিস্টে জার্মান ক্লাবটিকে লিড এনে দেন আলেহান্দ্রো গ্রিমালদো। গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে সিটি, তবে তাদের সব আক্রমণ যেন মুখ থুবড়ে পড়ছিল কুজেনের ডিফেন্সে। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পেপ গার্দিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে 54 মিনিটে প্যাট্রিক শিকের গোলে 2-0 গোলের লিড নেয় লেভারকুজেন। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি সিটি। শেষ পর্যন্ত 2-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে অসহায় আত্মসমর্পণ করল টিম ইন্ডিয়া। গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে 408 রানের জয়ে টিম ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করল সাউথ আফ্রিকা। সাইমন হারমারের ঘূর্ণিতে বিপর্যস্ত ভারত শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয় 140 রানে। 25 বছর পর ভারতের মাটিতে ভারতকে ধবল ধুলাই করল প্রোটিয়ারা। ম্যাচ সেরা মার্কো ইয়ানসেন, সিরিজ সেরা হয়েছেন সাইমন হারমার। 2024 নিউজিল্যান্ড, 25-এ সাউথ আফ্রিকা। 13 মাসের ব্যবধানে দেশের মাটিতে 2 টেস্ট সিরিজে ভারত হোয়াইট ওয়াশড। ইডেনের পর গুয়াহাটিতেও টিম ইন্ডিয়ার অসহায় আত্মসমর্পণ। চতুর্থ দিন শেষেই ভারতের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ দিনে ম্যাচ জিততে স্বাগতিকদের দরকার ছিল 522 রান, হাতে 8 উইকেট। আর টেস্ট বাঁচাতে ব্যাট করতে হতো পুরো দিন। ভারতের ব্যাটিংয়ের এই মুহূর্তে যা অবস্থা, তাতে সারাদিন ব্যাট করাটা তাদের জন্য পাহাড় প্রমাণ কাজই বলা যায়। ভারত সেটা পারেওনি। ফলাফল, 25 বছর পর ভারতকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2 উইকেটে 27 রানে পঞ্চম দিন শুরু করে টিম ইন্ডিয়া। সাই সুদর্শনের সঙ্গে ছিলেন নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব। যদিও এই জুটি বড় হতে দেননি সাইমন হারমার। 1 ওভারে কুলদীপের সঙ্গে তুলে নেন ধ্রুব জুরেলের উইকেট। অধিনায়ক ঋষভ পন্থ দলীয় 58 রানে আউট হলে ভারতের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। যদিও রবীন্দ্র জাদেজা কিছুটা প্রতিরোধ করেন, তুলে নেন 50, কিন্তু ভারত দল সাউথ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটিং গুড়িয়ে দিয়ে 6 উইকেট তুলে নেন মার্কো ইয়ানসেন। দ্বিতীয় ইনিংসে সেই ভূমিকা পালন করেন অফ স্পিনার সাইমন হারমার। শেষ পর্যন্ত 140 রানে অল আউট হয়ে 408 রানের বিশাল ব্যবধানে হারতে হয় গৌতম গম্ভীরের দলকে। ভারতের টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে যা সবচেয়ে বড় হার। এই সিরিজ হারে টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল মেন ইন ব্লুর। সঙ্গে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজেদের নামে করেছে গম্ভীর অ্যান্ড কোং। দেশের মাটিতে এই নিয়ে তৃতীয়বার হোয়াইট ওয়াশ হল ভারত, যার মধ্যে শেষ 2 বার গম্ভীরের অধীনে। এই প্রথম দেশের মাটিতে সিরিজে কোনো ইনিংসে 250 করতে পারেনি টিম ইন্ডিয়া। সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি পাননি কোনো ভারতীয় ব্যাটার। 56 বছর পর দেশের মাটিতে টানা 2 টেস্টে সেঞ্চুরি আসেনি কোনো ব্যাটারের কাছ থেকে। এছাড়া 66 বছর পর ভারত দেশের মাঠে 7 টেস্টের মধ্যে 5টাই হারল। উল্টো দিকে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার অর্জনের খাতা হয়েছে সমৃদ্ধ। এই ব্যাটসম্যানের অধীনে 12 টেস্ট খেলেছে সাউথ আফ্রিকা, যার 11টিতেই দল জিতেছে। হ্যান্সে টোনিয়ার পর বাভুমা দ্বিতীয় প্রোটিয়া অধিনায়ক যিনি ভারতের মাটিতেই ভারতকে হোয়াইট ওয়াশ করলেন। সিরিজ হারের পর জোরালো হয়েছে গৌতম গম্ভীরকে অপসারণের দাবি, যদিও নিজে থেকে সরবেন না সাফ জানিয়ে বল ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা। যৌন হয়রানি ও নিপীড়ন মুক্ত ক্রিকেট বোর্ডের দাবিতে শেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে সম্মিলিত ক্রীড়াঙ্গন বাংলাদেশ
ক্রিকেটাঙ্গন। ব্যানারে মানববন্ধন করেছেন তারা। এ সময় ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্তদের দ্রুত অপসারণ, স্বচ্ছ তদন্ত এবং কঠোর শাস্তি নিশ্চিতের দাবি তোলেন ক্রীড়াবিদরা। নারীদের জন্য নিরাপদ ক্রীড়াঙ্গনের দাবি জানান তারা। এছাড়া মানববন্ধনের নারী নেতৃত্বের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান তাদের। মেয়েদের খেলাধুলায় কোচ, ফিজিও, ম্যানেজার ও ট্রেইনার নারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার জোর দাবি তোলা হয়। শুধু মাঠে নয়, ফেডারেশন ও প্রশাসনিক পদেও নারীদের জায়গা নিশ্চিত করার আহ্বান ক্রীড়া সংগঠকদের। মেয়েদের উপরে যে যৌন হয়রানি চলছে বা এর যে তদন্ত চলছে সেটা যদি অতি দ্রুত শেষ হয় এবং যারা এর সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করে স্পোর্টস থেকে চিরতরে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আমাদের অনুশীলন আবার কন্টিনিউ করতে চাই, তো এই জন্য আমাদের একটাই দাবি, এই ধরনের লোকদেরকে বহিষ্কার করা হোক এবং আমাদের ক্রীড়াঙ্গনে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হোক। কোচ, সিলেক্টর, কর্মকর্তা সহ যাদের নাম পেয়েছি, আমরা চাই না তারা কেউ তাদের কর্মস্থলে এখন বলবৎ থাক। তাদেরকে অতি সত্বর এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হোক, যেন ওই জায়গার কর্মকাণ্ডগুলো স্বচ্ছভাবে পরিচালিত হতে পারে এবং বিচার কার্যও যেন স্বচ্ছভাবে এগিয়ে যেতে পারে। এক যুগ পর মাঠে এসে নারী ফুটবলারদের পারফরমেন্স দেখে হতাশ দর্শকরা। পরের ম্যাচে আজারবাইজানের বিপক্ষে ঘুরে দাঁড়াবে ঋতুপর্ণারা। আশা তাদের। দলের প্রয়োজনে সাবিনা, মাসুরাদেরও ফেরানোর তাগিদ দিয়েছেন সবাই। ফার্স্ট হাফটা অনেক ভালো ছিল, সেকেন্ড হাফটা একটু অগোছালো মনে হয়েছে। তারপরও শেষ সময় যে খেলাটা হয়েছিল আমরা মনে করেছিলাম যে হয়তো রেজাল্ট আমাদের পক্ষে চলে আসবে। দেখ, নেক্সট ম্যাচে দেখা যাবে ইনশাল্লাহ। ভুলভ্রান্তি সবারই থাকে, ভুলভ্রান্তিকে মিটিয়েই আমাদেরকে যারা ভালো পারফর্ম করবে তাদেরকে নিয়ে আসতে হবে। ভালোই লেগেছে, তো আমার মনে হলো যে বাংলাদেশই জিতবে। তো বাংলাদেশ যতই ট্রাই করেছে কিন্তু লাস্ট চান্সের জন্য জিততে পারেনি। বাংলাদেশের মেয়েরা অনেক সুন্দর খেলেছে, তারা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে এবং আমি বলবো পারফরমেন্সের দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে ছিল, বাট দুর্ভাগ্যবশত দুইটা বেস্ট চান্স তারা মিস করেছে। হতাশ আমি বলবো না, কারণ বাংলাদেশের মেয়েরা অনেক ভালো ফাইট করেছে এবং আমার বিশ্বাস যে আগামী ম্যাচে তারা কামব্যাক করবে ইনশাল্লাহ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। স্কোয়াড নিয়ে মুখোমুখি অবস্থানে লিটন। বিসিবি পছন্দ মতো ক্রিকেটার না পাওয়ার দাবি ক্যাপ্টেনের। অধিনায়কের মতামত গুরুত্ব দিতে বাধ্য নয় নির্বাচকরা, মন্তব্য লিপুর। বিপিএল নিয়ে নেই স্বস্তির খবর। এবারের আসরে থাকছে না আইএমজি। ব্যাংক গ্যারান্টি না পেয়েই দল বাড়িয়ে আসর করার ঘোষণা গভর্নিং কাউন্সিলের। ফিক্সিং ইস্যুতেও নীরব ক্রিকেট বোর্ড। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।